তো কার্শফের লটা কি বলে আমাদের সহজ কথায়? কার্শফের ল বলতে এই কার্শফের ফার্স্ট ল যেটা কারেন্ট ল সেটা বলতেছে কোনো একটা পয়েন্টে, কোন একটা সার্কিটে, কোনো একটা পয়েন্টে ইনকামিং কারেন্ট ইকুয়ালস আউটগোয়িং কারেন্ট। তার মানে ধরো এই যে এই পয়েন্টটা, অথবা এটা আরেকভাবে বলা যায় ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, অথবা টোটাল কারেন্ট ইকুয়াল টু অলওয়েজ জিরো। কারণ চিন্তা করে দেখো, এই আউটগোয়িং কারেন্ট যখন এই পাশে পাঠিয়ে দিলাম, ইনকামিং কারেন্ট মাইনাস আউটগোয়িং কারেন্ট ইকুয়াল টু জিরো। আর ইনকামিং মাইনাস আউটগোয়িং কে আমরা আই নেট বলতে পারি, নেট কারেন্ট। তো সহজ কথায় কোন একটা পয়েন্টে যদি অনেকগুলা কারেন্ট আসে, তুমি সবগুলা কারেন্টকে যদি একই ডিরেকশনে যোগ করো, তাহলে তাদের যোগফলের রেজাল্ট অলওয়েজ জিরো আসবে। তো এই যে ডান পাশে একটা এক্সাম্পল দিছে, এক্সাম্পলটা একটু দেখো, যে 10 অ্যাম্পিয়ার ঢুকতেছে, 20 অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে, 40 অ্যাম্পিয়ার ঢুকতেছে, 30 অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এই ফর্মুলাটাতে বসাই, ইনকামিং কারেন্ট কোনগুলা কোনগুলা? 10, 30, 40। আর আউটগোয়িং কোনটা কোনটা? 20 আর আই। তাহলে 10 যোগ 30 যোগ 40 ইকুয়াল টু 20 যোগ আই। এটাই হচ্ছে কার্শফের ফার্স্ট ল বা কারেন্ট ল। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো। এবার আসে ভোল্টেজ ড্রপে। ভোল্টেজ ড্রপের কথা হচ্ছে একটা লুপের জন্য অ্যাপ্লিকেবল। কোনো একটা লুপে টোটাল প্রডিউসড ভোল্টেজ আর টোটাল কনজিউমড ভোল্টেজ ইকুয়াল হবে। তার মানে কি? এই যে একটা ব্যাটারি, সে যতটুকু ভোল্টেজ প্রডিউস করতেছে সেটা ইকুয়াল টু প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ যদি আমি যোগ করি, একটা একটা করে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ যদি যোগ করি একটা লুপের মধ্যে, কোন একটা লুপে, লুপ কিন্তু পুরোটা কমপ্লিট করতে হবে, হ্যাঁ? যে পয়েন্ট থেকে শুরু করছো, ঘুরে 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 সেই পয়েন্টে আবার ব্যাক করতে হবে। এক্স্যাক্টলি। এই কাজটা যখন করবা তখন প্রডিউসড ভোল্টেজ এট ব্যাটারি ইজ ইকুয়াল টু রিডিউসড ভোল্টেজ এট রেজিস্ট্যান্স হবে। সবগুলো রেজিস্ট্যান্সে যতটুকু ভোল্টেজ ড্রপ হয় সবগুলো যদি তুমি যোগ করো তাহলে হচ্ছে প্রডিউসড ভোল্টেজ এট ব্যাটারির সমান পাবা। সো সামেশন অফ ই ইকুয়াল টু সামেশন অফ আই আর। সামেশন অফ ই কেন বললো? যদি মোর দেন ওয়ান ব্যাটারি থাকে ইন দ্যাট কেস, এই জন্য সামেশন অফ ই বললো। আর সামেশন অফ আই আর কেন? যদি মোর দেন ওয়ান রেজিস্ট্যান্স থাকে, আই আর ওয়ান, আই আর টু, আই আর থ্রি, সব মিলে সামেশন অফ আই আর। একবারে লিখে দিল সামেশন অফ ভি নেট ইকুয়াল টু জিরো। এটা আসলে অ্যাপ্লিকেশন দেখলে সেকেন্ড লটা বোঝাটা একটু সহজ হয়। ফর এক্সাম্পল এইটা, হ্যাঁ দেখো তো, এই সার্কিটটাতে এ ডি সি বি এ লুপ, তার মানে কি এ বি সি ডি এ, এক পয়েন্টে কিন্তু আবার ফেরত আসতে হবে। এই লুপের মধ্যে এই ইকুয়েশনটা কিভাবে সেকেন্ড ল থেকে আসলো এটা তোমরা বুঝতেছো কিনা একটু চেক করে দেখো তো। এই লুপটার মধ্যে এই ইকুয়েশনটা কিভাবে সেকেন্ড ল থেকে আসলো দেখা হইলে একটু জানাও আমাকে। 3 এর আগে প্লাস কেন দেওয়া আর বাকিগুলোর আগে মাইনাস কেন দেওয়া? আচ্ছা, এটা ঘোরার সময় যদি তুমি পজিটিভটা পাও তাহলে তুমি পজিটিভটা দিবে। তার মানে এখানে ঘোরার যেই লুপ ধরে আগাইছে তার প্যাটার্নটা ছিল হচ্ছে এরকম, হ্যাঁ এভাবে আগাইছে। তাহলে দেখো ই টু এসে কোন মাথাটা পাচ্ছে? নেগেটিভ প্রান্তটা পাচ্ছে, দ্যাটস ওয়াই মাইনাস ই টু। ই ওয়ান এর কোন প্রান্ত পাচ্ছে? নেগেটিভ প্রান্ত পাচ্ছে, দ্যাটস ওয়াই মাইনাস ই ওয়ান। ঘুরে ঘুরে ই থ্রি এর কোন প্রান্ত পাচ্ছে? পজিটিভ প্রান্ত পাচ্ছে, দ্যাটস ওয়াই প্লাস ই থ্রি। সিটি এটাও সেম, আগেরটা বুঝে এটাও বুঝবে, জাস্ট চেক করে দেখো একটু।
আর8টা মাইনাস i3 আর8 মাইনাস করছি যে ওইখানে ভাই কারেন্ট উল্টা দিকে যাইতেছে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, যদি কারেন্ট আমি যে ডিরেকশনে ঘুরতেছি কারেন্ট যদি সেম ডিরেকশনে থাকে তাহলে পজিটিভ, যেমন এ পুরো I2 জুড়ে পজিটিভ সাইন। এখন আমি ঘুরতেছি এদিকে, বাট দেখতেছি I3 তো নিচের দিকে যাচ্ছে, মানে আমি যেদিকে ঘুরতেছিলাম তার অপোজিট দিকে, দ্যাটস ওয়াই I3 সবগুলোর আগে মাইনাস সাইন। ধরো I2 I1 দেওয়া নাই, ধরো তোমাকে বললো যে এই সার্কিটের কারেন্ট বের করো। এখন তুমি কিন্তু যে কোনো দিকে ইচ্ছা মতো I2 I3 এর ডিরেকশন ধরে নিতে পারো, এবং ঘোরার ব্যাপারটাও তোমার যে অলওয়েজ এভাবে ক্লকওয়াইজে ঘুরতে হবে তা না, কিন্তু তুমি যদি এভাবে ঘুরতে চাও কোনো প্রবলেম নাই। এবং সেই কেসে কি হইতো, যে যেহেতু I2 এর কেসে তখন নেগেটিভ, তখন সবগুলা I2 এর আগে মাইনাস চলে আসতো, আর সবগুলা I3 এর আগে পজিটিভ সাইন চলে আসতো। আবার এর আগে সাইন গুলা পাল্টায় যাইতো যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতাম আর কি। এখন যে কথাটা বললাম এটা কি সবাই বুঝছো? বদরুল বুঝছো ভাইয়া? জি ভাই। আচ্ছা, এবার তোমরা আচ্ছা এখানে একটু বলে দেই, এই ম্যাথ গুলো সলভ করার টেকনিকটা হচ্ছে এরকম ইকুয়েশন ফর্ম করা। হ্যাঁ, এবং ইকুয়েশন ফর্ম করার মাধ্যমে, যেমন এই ম্যাথটাতে কথা যদি চিন্তা করি, এখানে দুইটা লুপে আমি দুইটা ইকুয়েশন পাবো এবং আমি ভ্যারিয়েবল বের করতে চাই। তো ধরো আমি ধরে নিলাম আমার ইচ্ছা মতো, আমি ধরে দিলাম এই কারেন্টটা হচ্ছে সাপোজ I1, এই কারেন্টটাকে ধরে নিলাম সাপোজ I2, ইচ্ছা মতো। তো আমি দুইটা ভ্যারিয়েবল পাচ্ছি, এই কারেন্টটাকে ধরে দিলাম I3। আচ্ছা, আমি কি ফার্স্টে একটা কথা বলতে পারি, দেখো তো কার্শফের কারেন্ট ল ইউজ করে আমি কি এই কথা বলতে পারি যে I1 ইকুয়াল টু I2 প্লাস I3? কারেন্ট ল ইউজ করে কি এটা বলা যায়? দেখো তো এই পয়েন্টে I1 এই পয়েন্টে জি ভাইয়া। ঢুকতেছে। ওকে, তার মানে আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম, I1 ইকুয়াল টু I2 প্লাস I3, এটা আমার একটা ইকুয়েশন। তারপর দুইটা লুপ থেকে আমি আরো দুইটা ইকুয়েশন বানাবো। দুইটা লুপ থেকে, একটা হচ্ছে ABCDA আর একটা BEFCD, দুইটা লুপ থেকে দুইটা ইকুয়েশন বানাবো। তিনটা ইকুয়েশন পেয়ে গেলাম, দেন আমি তিনটা ইকুয়েশন সলভ করব। প্রসেসটা কি বুঝতে পারছো? তোমার ইচ্ছা, তুমি তুমি যদি চাও তাহলে উল্টাও ধরতে পারো, কোনো সমস্যা নাই। তুমি যদি চাও এভাবে I1 ধরবা, তাও করতে পারো। আর এখানে ইনকামিং মানে এই যে এটা ঢুকতে, আমি যেহেতু বি পয়েন্টটা ধরে নিচ্ছি, তাহলে I1 এদিকে ঢুকতেছে, I3 বের হচ্ছে, I2 বের হচ্ছে। তুমি যদি চাও তুমি উল্টা ডিরেকশনও ধরে নিতে পারো প্রত্যেকটা, তাও তো কোনো প্রবলেম নেই, সেম রেজাল্টই আসবে। ওকে, এবার একটু ট্রাই করে দেখো ম্যাথটা। আজকে গেলাম আমাকে বলবে। অ্যাকচুয়ালি অপোজিট দিকে ফ্লো হচ্ছে। হ্যাঁ, I2 এর ভ্যালু নেগেটিভ আসলো, তার মানে কারেন্ট আসলে এইভাবে ফ্লো হচ্ছে। মানে নেগেটিভ আসলে কোনো প্রবলেম নাই, এটা তুমি যদি I2 এর ডিরেকশনটা উল্টা ধরতা, যদি চাইলে ভাবে ধরতে পারতা, যদি ধরতো তাহলে I2 এর ভ্যালুটা পজিটিভে আসতো আর কি। তবে নেগেটিভ এমনি ধরলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, আর বাকিদের আনসার আসলে আমাকে। আচ্ছা, তো এই যে কোয়েশ্চেনটা, এটা আমরা তো নর্মালি চাইলে হচ্ছে সলভ করতে পারবো, যে আমরা যদি ধরো আমরা কার্শফ ল জানি না, স্টিল কিন্তু এই ম্যাথ সলভ করা পসিবল আর কি, সমস্যা হবে না। কিন্তু আমরা চাচ্ছি যে হচ্ছে কার্শফ, তাহলে আমি লুপটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি? আমি এখানে বেশ কয়েকটা লুপ অ্যাপ্লাই করতে পারি, সবগুলো আমার আসলে লাগবেও না। তো হইতে পারে, একটু মার্ক করে দেখাই।
আমি যদি চাই এটাকে একটা লুপ হিসাবে কাউন্ট করতে পারি, এটা একটা লুপ। আচ্ছা, যদি চাই জাস্ট এটা একটা লুপ হিসেবে কাউন্ট করতে পারি। আচ্ছা, আর কি করা যায়? আর একটা কাজ করা যায়, যদি চাই এটাকে একটা লুপ হিসেবে কাউন্ট করতে পারি। আচ্ছা, এই তিনটা লুপ যে ক্রিয়েট করা যায়, এটা কি বুঝতে পারতেছো? আচ্ছা, এখন এখানে একটা কথা বলে দেওয়া যে এই ব্যাটারিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। এই জিনিসটাকে আমরা কিভাবে কাজে লাগাবো? সো আমি যেহেতু ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ওহম, আমি জিনিসটাকে এভাবে ধরে নিব, একটা আইডিয়াল ব্যাটারি 2 ভোল্টে, তার সাথে একটা 2 রেজিস্ট্যান্স লাগানো। এটা আমার আঁকা লাগবে না, বাট আমি যখন ক্যালকুলেট করব তখন আমি এটা বাই ডিফল্ট ধরে নিব, যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স। বাকি সার্কিটের মতোই থাকবে। এটা কি বোঝা গেল? আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে এখন তোমরা কারশফের ল ইউজ করে, কারশফের দুইটা ল কিন্তু আমরা ইউজ করতে পারি চাইলে। তো এর মধ্যে আমি যদি একটা এইভাবে ইয়ে করি, আই ইকুয়াল টু I1 প্লাস I2, এটাকে ফার্স্ট ল ইউজ করে বলা যায় না? ওকে, সো একটা পাইলা। তো আরো দুইটা লুপ ক্রিয়েট করো, আমি তো তিনটা লুপ দেখাইলাম, এর মধ্যে যে কোনো দুইটা লুপ চুজ করো, দুইটা লুপ ক্রিয়েট করে দুইটা ইকুয়েশন বানাও, এন্ড দেন I1 I2 এগুলোর ভ্যালু বের করো। তো কিভাবে যাবে? একটা হচ্ছে উপর দিয়ে আর একটা নিচে দিয়ে, একটা হচ্ছে 5 হ্যাঁ, ওহম দিয়ে, একটা 10 ওহম দিয়ে। একটা মাঝখান দিয়ে, হ্যাঁ। এটা একটা হইতে পারে উপর দিয়ে, শুধু উপর দিয়ে নিলা, অথবা শুধু শুধু উপর দিয়ে বা শুধু নিচ দিয়ে দুইটা গেল, অথবা তুমি জাস্ট এদের মাঝখানে একটা ক্রিয়েট করলা, তাও হইতে পারে। এই তিনটা লুপ ক্রিয়েট করা পসিবল, এর মধ্যে যে কোনো দুইটা তুমি চুজ করতে পারো। অথবা যদি তুমি চাও তাহলে এইটা বাদ দিয়ে তিনটা লুপের তিনটা নিয়েই কাজ করতে পারো। মানে আমার তো তিনটা ইকুয়েশন লাগবে আর কি সলভ করার জন্য, আমি যে কোনো তিনটাই চুজ করতে পারি, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো ভাই? এইভাবে। তো পরের দুইটা লুপ, আচ্ছা পরের দুইটা লুপ, আমি যদি চাই ধরো ফার্স্টে আমি এটা একটা লুপ বানাবো, তাহলে কি লিখতে পারি? ওরা যেহেতু ডিরেকশন দিয়েই দিচ্ছে, আমার সুবিধা হইলো 5I1, আমি যদি ক্লকওয়াইজ ঘুরি আর কি, 5I1 মাইনাস 10I2 ইকুয়াল টু 0। এটা কোন লুপ? এটা হচ্ছে ই জি এইচ আই এফ ডি ই লুপে একটা ইকুয়েশন পাওয়া গেল। আচ্ছা, এটাকে আমি একটু সিম্পলিফাই করে ফেলি, তাহলে আমার জন্য ইজি হয়। সো I1 ইকুয়াল টু I2। আচ্ছা, গেল। ও আচ্ছা, তাহলে তো আমি আরো একটু ইয়া করতে পারি। আমি শিখছিলাম কি I ইকুয়াল টু I1 প্লাস I2, সো আমি এখন ডিরেক্ট লিখে দিতে পারি I ইকুয়াল টু 3I2। আচ্ছা, একটু নিয়ে কোনো সমস্যা আছে? দেখো তো, I ইকুয়াল টু 3I2 লিখলাম যে। হ্যাঁ, ওকে, এবার আমি যেহেতু I2 জানি, আমি এই রূপটা যদি ইউজ করতে চাই, তাহলে আমি শুরু করি। যদি কারেন্ট এইভাবে যাচ্ছে, তাহলে I2 বলছিলাম যে 2 ওহমের একটা রেজিস্ট্যান্স কল্পনা করে নিব, তার মানে এখানে ফার্স্টেই হবে হচ্ছে 2I। ভালো কথা, কারেন্ট এদিকে যাচ্ছে, তারপর এদিকে যাচ্ছে প্লাস 10I2 যাচ্ছে ঘুরে 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 ঘুরে, এখানে কি পাচ্ছে? -2 ইকুয়াল টু 0। তো আমরা তো দেখছি I ইকুয়াল টু 3I2, সেটা যদি এখানে বসায় দিই, তাহলে 16I2 ইকুয়াল টু 2, I2 ইকুয়াল টু 1/8। এই তো, সো I2 যদি 1/8 হয়, তাহলে I হচ্ছে
3/8 আর I1 হচ্ছে 2/8 এই দেখো তো বুঝছো কিনা সবাই? আচ্ছা ভাই, এখানে তো আমাদের উপরে লুপটা ধরা লাগেনি, কিন্তু আমরা যদি উপরে লুপটা ধরতে যেতাম তাহলে কিভাবে হতো? যদি তখন কি উপরটা হোম রেজিস্ট্যান্সটা ধরতাম? না উপরের লোক ধরা যাবে, কোনো সমস্যা নাই। ইন দ্যাট কেস তাহলে আমি এগুলো সব মুছে দিই। হ্যাঁ, 2 ওহম রেজিস্ট্যান্স অবশ্যই ধরতাম, 2 ওহম সব কেসেই ধরতাম। আচ্ছা, সো এই ইকুয়েশনটা দাঁড়াইলো 2I1 সরি I1 minus 2I2 equal to 0। এর আগে একটা ইকুয়েশন আমাদের আসছিল, সেটা হচ্ছে I minus I1 minus I2 equal to 0। আর উপরে লুপ যদি ধরি তাহলে এভাবে আসে যে 2I plus 5I1 minus 2 equal to 0। আর 2I1 plus 5I1 equal to 2। এই ফরম্যাটে কেন লিখলাম? বিকজ তুমি এখন ওই ক্যালকুলেটরে তো অপশন জানো আছে যেটা, তো সেটাতে বসায় দিলে অটোমেটিক্যালি আনসার চলে আসবে, তোমার কিছু করা লাগবে না। বদরুল কি এটা বুঝছো ভাই? পুরো ম্যাথটা? জি ভাইয়া। মাহিন 1/4 এগুলাই আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু এই স্পেসিফিক্যালি এই ম্যাথটা আমরা চাইলে কার্সর ছাড়া করা যাইতো, বাট অনেক ম্যাথই কার্সর ছাড়া করা পসিবল না, যেমন এই ম্যাথটা। এই ম্যাথ কিন্তু তোমরা যে ইউজুয়াল ফর্মুলা জানো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ওগুলো ক্যালকুলেট করে কিন্তু এই ম্যাথ বের করতে পারতাম না, এটার জন্য কার্সর ফিল আপ। তবে কার্সর দিয়ে সবগুলাই করা যায়। দেন এই ম্যাথটা কোয়েশ্চেন হচ্ছে এই টাইপের বেশ কয়েকটা প্র্যাকটিস করবো, বিকজ বোর্ডে এগুলো বেশি ইম্পর্টেন্ট। আর এটা পারলে যে কোনো সার্কিটে যে কোনো ম্যাথ পারবা। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সে কারেন্টের ভ্যালু কত, মানে এই যে I1 এর ভ্যালু কত, I3 এর ভ্যালু কত, I2 এর ভ্যালু কত, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, এটা ফার্স্ট কোয়েশ্চেন। তো I1 I2 I3 ফাইন্ড আউট করা। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে প্রত্যেকটাতে ভোল্টেজ ড্রপ কত। ভোল্টেজ ড্রপ আসলে এটা আলাদা ক্যালকুলেট করার কিছু নেই। আমি যদি V1 চিন্তা করি এটাকে, তাহলে V1 এর ভ্যালু কত হবে, 2 ইন্টু I1। তারপর এটাকে যদি V2 চিন্তা করি, V2 এর ভ্যালু কত হবে, 4 ইন্টু I2। V3 এর ভ্যালু কত হবে, 4 ইন্টু I3। সেটা আসলে খুব একটা কঠিন পার্ট না, তোমার প্রথমটা ট্রাই করো, I1 I2 আর I3 এর ভ্যালু বের করার চেষ্টা করো এখান থেকে। একটু দাঁড়া, একটা ম্যাথ দিই তোমাদের। না, এরোশন কনসিডার করার দরকার নাই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখানে আসলে লুপ, তোমার লুপের ধরার উপর ডিপেন্ড করে। এখানে তুমি যদি এইভাবে ধরো, I1 টা যাচ্ছে উপরের দিকে, আর তুমি লুপ ধরলা তার অপোজিট দিকে, তার মানে কি মাইনাস হয়ে যাবে। ও আচ্ছা, I1, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, মোটামুটি আমাদের হোপফুলি, আচ্ছা এটার করাইলাম না, মানে বি নাম্বার পার্টটা, এটার প্রত্যেকটার সাথে জাস্ট রেজিস্ট্যান্স গুলা মাল্টিপ্লাই করে দিলে, I1 এর সাথে এটা, I3 এর সাথে এটা, I2 এর সাথে এটা মাল্টিপ্লাই করে দিলে অটোমেটিক্যালি চলে আসবে। ইজি জিনিস। আচ্ছা, এবার একটা ভালো জিনিস, হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপল। এটা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক আর কি, সব সহজ, খুবই সহজ। এখানে হচ্ছে কি,
একটা গ্যালভানোমিটারের কাজ কি আসলে? গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তখন এখানে একটা ডিফ্লেকশন দেখা যায়। তো এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে আমি দেখবো এই গ্যালভানোমিটার একটা ডিফ্লেকশন, আর যদি কোনো কারেন্ট না যায় তাহলে দেখবো এখানে কোনো ডিফ্লেকশন নাই। তাইলে এখানে বি আর ডি পয়েন্টের মধ্যে একটা গ্যালভানোমিটার লাগানো হয়েছে। তো এর মানেটা কি কি হইতে পারে? এখানে কারেন্টটা এখান থেকে এখানে যেতে পারে, অথবা এখান থেকে এখানে যেতে পারে, অথবা কোনো কারেন্টই না যাইতে পারে। কোন কেসে কোনটা? যদি প্রথম কেসটা হয় তার মানে কি ভিবি গ্রেটার দেন ভিডি। যদি বি এর ভোল্টেজ ডি এর চেয়ে বড় হয় তাহলে এভাবে কারেন্ট যাবে, সহজ কথা। আচ্ছা, যদি ডি এর ভোল্টেজ বি এর চেয়ে বড় হয় তাহলে কারেন্ট এভাবে যাবে, তাও জানা কথা। আর দুইটার মধ্যে ভোল্টেজ যদি সমান হয়, ইন দ্যাট কেস তো আর দুইটা কেসে কোনো কারেন্ট পাস হবে না, কারণ সমান ভোল্টেজের মধ্যে কিন্তু কোনো কারেন্ট পাস হয় না। ভি ইকুয়াল টু আই আর ডি এর ভ্যালু যদি জিরো হয়ে যায়, ইন দ্যাট কেস আই এর ভ্যালু জিরো হয়ে যায়। আচ্ছা, এই তিনটা কেস কি তোমরা বুঝতে পারতেছো? প্রথম দুটি একটু আবার বলবেন। হ্যাঁ, বি এর ভোল্টেজ যদি ডি এর চেয়ে বড় হয়, মানে আমরা কি জানি আসলে কারেন্ট কিন্তু অলওয়েজই হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। তাহলে ভিবি যদি গ্রেটার দেন ভিডি হয় তাহলে কারেন্ট এভাবে যাবে। আর যদি উল্টা কেসটা হয়, যদি ভিডি গ্রেটার দেন ভিবি হয় তাহলে কারেন্ট এভাবে যাবে, এই পথ দিয়ে। বুঝছি। তো এখানে কিছু আহ এটা কি দরকার আছে আসলে? ঠিক আছে, দেখা বাট এগুলো না জানলেও চলবে। জাস্ট প্রতিটা পয়েন্ট একটু বোঝার চেষ্টা করি। কেস ওয়ানে কি হচ্ছে, কেস টু তে কি হচ্ছে, কেস থ্রি তে কি হচ্ছে। আচ্ছা, তোমরা একটু দেখো তো কেস ওয়ানটা বোঝা যাচ্ছে কিনা। এটা জাস্ট কার্শফের ল এর কিছু অ্যাপ্লিকেশন। এই সার্কিটের দিকে তাকায় দেখো, এই চারটা লাইন, চারটা ইকুয়েশন বুঝে রিলেট করতে পারতেছো কিনা। জি দিয়ে বোঝানো হচ্ছে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স। আচ্ছা, কেস ওয়ান বুঝলে একটু অটোমেটিক্যালি বুঝবা। এখানেও মোটামুটি মোরলেস দেখো এক্সাক্ট সবকিছু সেম সেমই আসবে। এখানে জাস্ট আই এর ডিরেকশনটাকে পাল্টায় দেওয়া হইলো, বাকি সব সেম সেম। হ্যাঁ, কেস ওয়ান যা কেস টু এটাও জাস্ট একবার দেখে নাও, সেম জিনিস। একটু আসলে কম আসে পরীক্ষাতে, যেটা বেশি আসে এটা হচ্ছে যখন গ্যালভানোমিটার দিয়ে। আচ্ছা, সবাই তো আসে নাই। আচ্ছা, আসুক একটু দেখো। রাউত করে করে ওকে আসতেছে নাকি দেরি হবে, কিছু বলছে? সো এই কেসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা কেস থ্রি, যেখানে ভিবি ইকুয়াল টু ভিডি। তো এই কেসটাতে দেখো, যদি এখান দিয়ে কোনো কারেন্ট পাস না হয়, আমি বলতে পারি কি এই রাস্তাটাই নাই। তার মানে কি এই কারেন্টটা পুরোপুরি এখান দিয়ে যাবে, আর এই কারেন্টটা পুরোপুরি এখান দিয়ে যাবে। সেই কেসে বলা যায় না যে আই ওয়ান ইকুয়াল টু আই থ্রি আর আই টু ইকুয়াল টু আই ফোর? এটা কি বলা যায় দেখো তো, যদি মাঝখান দিয়ে কোনো কারেন্টই না না যায়। ওকে, হুম, হুম। আসেন কি এটা বুঝছো? জি ভাইয়া। রাওয়াত, রাহমিদ? একটু আবার বলবেন। হ্যাঁ ভাই, যদি এই পথ দিয়ে কোনো কারেন্ট না যায়, ইন দ্যাট কেস হোল কারেন্টটা এখান দিয়ে গিয়ে এখানে চলে যাবে। তার মানে এই দুইটা জিনিস সিরিজে না, যদি এইটা না থাকে জি ভাইয়া। তখন আমি বলতে পারি আই ওয়ান ইকুয়াল টু আই থ্রি, সিমিলারলি আই টু ইকুয়াল টু আই ফোর। যখন এখান দিয়ে কোনো কারেন্ট যায় না, যে ভাগ দিয়ে দিছে, মানে কোনো পথ নাই, এই ইয়াটাকে বলা হয় হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আচ্ছা, তখন যদি আমি লুপ ইউজ করি, এখন দেখো তো একটু বোঝা যাচ্ছে কিনা। জি ভাইয়া বুঝছি।
বুঝছি ভাই। এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে এইটা যে কথা, এই I3/I4 ইকুয়াল টু, তার মানে এই সবগুলো আলটিমেটলি এটা ইকুয়াল, এটা ইকুয়াল, সেখান থেকে বলা যায় P/Q ইকুয়াল টু R/S। আমরা ম্যাথে অলওয়েজ এই কন্ডিশনটা ইউজ করব, যে যখনই বলবে যে গ্যালভানোমিটারটা ইকুইলিব্রিয়ামে প্রেজেন্ট, হুইটস্টোন ব্রিজটা ইকুইলিব্রিয়ামে প্রেজেন্ট, অথবা বি এবং ডি পয়েন্টের ভোল্টেজ সমান, অথবা গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট পাস হচ্ছে না, অথবা গ্যালভানোমিটারের ডিফ্লেকশন 0, কারেন্ট না পাস হলে ডিফ্লেকশন 0 হয়, এরকম কোন টার্ম যদি থাকে তখনই আমি বাই ডিফল্ট ধরে নিব এই কন্ডিশনটা ট্রু হবে। একটু ক্লিয়ার তো না? জি ভাই। জি ভাইয়া। আহ এবার কই যায় দেখি। খুব সিম্পল একটা ম্যাথ, দেখো তো বোঝা যায় কিনা। কোয়েশ্চেন হচ্ছে পি এর ভ্যালু দিয়ে দেওয়া, কিউ এর ভ্যালু দিয়ে দেওয়া, আর এর ভ্যালু দিয়ে দেওয়া, আমাদের কোয়েশ্চেন হচ্ছে এস এর ভ্যালু বের করতে বলছে। That's it. কনসেপ্ট এতটুকুই ইনাফ, আই থিংক। আর কিছু কি দরকার আছে? আচ্ছা, এটা তোমরা মনে হয় বুঝতেই পারতেছো যে যতটুকু ভ্যালু আসলো এটা যদি প্রেজেন্ট ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে আমরা সিরিজে অ্যাড করব, আর যদি ছোট হয় তাহলে প্যারালালে। এটা বুঝতে পারতেছো তো, তাই না? যেমন এই ভ্যালুটা যেটা, যেমন এখানে ভ্যালু কত আসলো, 12 আসলো। সরি, ও আচ্ছা সরি সরি, আমি কোনটা করলাম, 2 এরটা করছে, একটা করো না। আচ্ছা, এই ম্যাথটা ট্রাই করো তোমরা, তাহলে দুইটা আলাদা আলাদা math। আচ্ছা, তো এখন এখানে তো অলরেডি 60 প্রেজেন্ট, এটাকে কিন্তু আমি সরাইতে পারবো না। এমন করা যাবে না আমি 60 কে সরাইয়া 12 যোগ করে দিব। 60 অলরেডি থাকবে, কিন্তু একে 12 বানাইতে হবে। তাহলে কেমনে 12 বানাইতে পারি? কোনো কিছু সিরিজে যোগ, 60 সাথে যদি স্যার কোনো কিছু সিরিজে যোগ করি তাহলে তো 12 আসা পসিবল না। হ্যাঁ, তাহলে প্যারালাল করতে হবে। সো আমরা এটা ফলো করবো। এখানে এক্স এর যে ভ্যালু আসবে এটাই হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, আনসারটা আসলে আমাকে একটু বললো তো। হ্যাঁ হ্যাঁ, ধরো আগের ম্যাথটাতে আমি এখানে কিছুই কাউন্ট করিনি, আমি ধরছি এখানে কত আসছে, দেখছি এখানে 12 আসছে, আর ছিল এখানে 10। মানে কি আমার রেজিস্ট্যান্সটা বাড়াইতে হবে না? এর জন্যই তো আনসার 2 আসছে, তাই না? 10-এর সাথে সিরিজে 2 কানেক্ট করলে আমি আলটিমেটলি 12টা পাবো। আচ্ছা, আর এই কেসটাতে আমার আনসার আসতেছে হচ্ছে 12, মানে এখানে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাওয়া লাগবে 12। তো আমি 60-র সাথে যদি কোনো কিছু সিরিজে অ্যাড করি সে কি জীবনে 12 হবে? 12 তো হবে না। তো কমানোর জন্য আমি কি করি, প্যারালাল করি না? তাহলে আমি 60-এর সাথে কিছু একটা অ্যাড করব, এমন একটা ভ্যালু অ্যাড করব যাতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা 12 হয়ে যায়, তারপর সেখান থেকে এক্স এর মানটা বের করব। এটাতে আমরা আসলে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালটাই কাজে লাগাই। আর হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল কাজে লাগায় আমরা এটা একটা রেজিস্ট্যান্স বের করি, একটা আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু বের করার চেষ্টা করি ইউজিং হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল। মানে হুইটস্টোন ব্রিজের কোন প্রিন্সিপালটা? এই যে আমরা দেখলাম যে P/Q ইকুয়াল টু R/S, ওইটা। আচ্ছা, তো এটার স্ট্রাকচার তোমাদের কখনো আঁকতে হবে না, একটু বুঝে রাখলেই হবে। আচ্ছা, এই যে পয়েন্টটা,
এই পয়েন্টটা ভ্যারি করে, এই এটাকে বলা হয় পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম, এই পয়েন্টটা ভ্যারি করে, এই হিসেবে এই জিনিসটা বিভিন্ন জায়গায় মুভ করতে থাকে। কিসের উপর বেস করে সে মুভ করে? আচ্ছা, মুভ করে হচ্ছে এই দুইটা মাথায় তুমি কি পরিমাণ রেজিস্ট্যান্স লাগাইছো, এখানে আর এখানে, এই দুইটা বাহুর মাঝখানে এই দুইটা ফাঁকা জায়গাতে তুমি কি পরিমাণ রেজিস্ট্যান্স লাগাইছো তার উপর এই ভ্যালুটা শিফট করতে থাকে, এদিকে বাম দিকে বা ডান দিকে শিফট করতে থাকে। তো এটা কিভাবে ফর্মুলাটা আসছে এত কমপ্লেক্স ব্যাপারে আমরা যাবো না। অ্যাকচুয়ালি লেন্থ আর রেজিস্ট্যান্স হচ্ছে লেন্থের সাথে প্রপোর্শনাল, সেইভাবেই এরিয়া দুই জায়গায় কনস্ট্যান্ট। তো আমাদের জাস্ট আলটিমেটলি একটা ফর্মুলা মনে রাখতে হবে, খুবই সিম্পল একটা ফর্মুলা, P by Q equal to L divided by 100 minus L। P দিয়ে কি বোঝানো হচ্ছে? বাম পাশের যে রেজিস্ট্যান্স তার যে ভ্যালু সেটাকে হচ্ছে P দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। আচ্ছা, আর ডান পাশের যে রেজিস্ট্যান্সের ভ্যালু সেটাকে Q দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। L দিয়ে কি বোঝানো হচ্ছে? বাম পাশের একদম বাম পাশের পয়েন্ট থেকে পয়েন্ট অফ ইকুইলিব্রিয়ামের যে ডিস্টেন্সটা এটাকে L দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। আর এটা যেহেতু একটা মিটার স্কেল মানে কি টোটালটা লেন্থ হচ্ছে 1 মিটার or 100 সেন্টিমিটার। তো এটা তো বুঝতেই পারতেছো যে এটুকের লেন্থ যদি এল হয় তাহলে এটুকের লেন্থ কত হবে? ডেফিনেটলি 100 মাইনাস এল হবে। তাহলে আর কিছুই না, পি বাই কিউ, পি বাম পাশের রেজিস্ট্যান্স, কিউ ডান পাশের রেজিস্ট্যান্স, এল হচ্ছে বাম পাশ থেকে পয়েন্ট অফ ইকুইলিব্রিয়ামের ডিস্টেন্স, আর নিচে হচ্ছে ডান পাশ থেকে পয়েন্ট অফ ইকুইলিব্রিয়ামের ডিস্টেন্স। এটা আসলে সিম্পলি আর প্রপোর্শনাল টু এল থেকে এই জিনিসটা সূত্রপাত আর কি, আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল, সেখান থেকেই এভাবে মনে রাখতে পারো পি এর জন্য এল, কিউ এর জন্য 100 মাইনাস এল। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা একটা রেজিস্ট্যান্সের ভ্যালু যদি জানি সেটা ইউজ করে একটা আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে পারবো। আচ্ছা, আমরা একটু ম্যাথ প্র্যাকটিস করি, আইডিয়াটা আরো ক্লিয়ার হবে হোপফুলি। যেমন এটা দেখো, একটা মিটার ব্রিজের ডান প্রান্তে, তার মানে কিউ ইকুয়াল টু 100, সো কিউ এর ভ্যালু 100 আর এটা পি এর ভ্যালু আমি বের করতে চাই। ডান পাশ থেকে 52.85 সেন্টিমিটার, তার মানে এই ভ্যালুটা এখানে বসে যাবে, ডান পাশ থেকে তার দূরত্ব 52.85, তাহলে বাম পাশ থেকে দূরত্ব কত হবে? 47.15 মেবি। একটু এই যে লাইনটা, এটা কি তোমরা বুঝছো কিনা দেখো তো। যে আর আমরা কি বললাম, আর রেজিস্ট্যান্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল। তো পি যেহেতু বাম সাইডের রেজিস্ট্যান্স, এল হচ্ছে বাম সাইড থেকে দূরত্ব, আর কিউ যেহেতু ডান সাইডের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ডান সাইড থেকে দূরত্ব। তবে এখানে এলটা বের করে আমরা কি কি পাবো, মানে এই যে আননোন রেজিস্ট্যান্স, একটা আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু, একটা রেজিস্ট্যান্সের ভ্যালু যদি জানি সেটা ইউজ করে, মানে মিটার ব্রিজটা ইউজ করে আমি আরেকটা আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে পারি। কিভাবে বুঝছো? কি ভাইয়া? এই জিনিস খুবই ইজি ইজি কিছু এখন ব্যাপার স্যাপার। জুলের হিটিং ইফেক্ট, এটা তো বইয়ে মনে হয় একদম শুরুর দিকে। তো কোনো একটা তার দিয়ে যখন কারেন্ট যায় সে তারটা গরম হয়ে যায়, সেখানে হিট প্রডিউস হয়। হিট প্রডিউসের কারণটা কি? যে ইলেকট্রন যে ফ্লো হচ্ছে, কারেন্ট যাওয়া মানে তো ইলেকট্রন ফ্লো, তো ইলেকট্রন হচ্ছে মলিকিউলের সাথে অনেক কলিশন ঘটে, এবং এই যে কলিশন ঘটে সেই কলিশনটা করে কি ইলেকট্রনের যে এনার্জি, কাইনেটিক এনার্জি, সেটাকে কমায় ফেলে। তো কাইনেটিক এনার্জিটা কই যায়? কাইনেটিক এনার্জিটা হচ্ছে হিট এনার্জিতে কনভার্টেড হয়ে যায়। আবার বলি, ইলেকট্রন যাচ্ছে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে, অ্যাজ এ রেজাল্ট মলিকিউলের সাথে তার কলিশন হচ্ছে, কলিশনের জন্য সে কাইনেটিক এনার্জি লুজ করতেছে, সেই কাইনেটিক এনার্জিটা হিট এনার্জিতে কনভার্টেড হয়ে যাচ্ছে। 2 নাম্বারের জন্য আসতে পারে মাঝে মাঝে যে কেন আসলে তারটা গরম হয়ে যায়। আচ্ছা,
আচ্ছা, তো এই যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা কিসের কিসের উপর প্রপোর্শনাল, সেটা হচ্ছে কতটুকু কারেন্ট যাচ্ছে তার উপর প্রপোর্শনাল, কতটুকু সময় ধরে যাচ্ছে তার উপর প্রপোর্শনাল, এবং রেজিস্ট্যান্সটা কত কত রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাচ্ছে তার উপর প্রপোর্শনাল। এই তো আলটিমেটলি সবকিছু মিলে আমাদের ফর্মুলা আসে H ইকুয়াল টু I স্কোয়ার RT। এটা ক্লিয়ার তো না? টি দিয়ে টাইম বোঝাচ্ছে। জি ভাইয়া বুঝছি। এবার আসি, একটা ছোটখাটো ম্যাথ আছে, খুবই সিম্পল একটা ম্যাথ সেটা আছে। আমরা 9-10 এ থাকতে মনে হয় একটা ফর্মুলা শিখছিলাম Q ইকুয়াল টু MS ডেল থিটা, তাই না? জি ভাইয়া। তো এখানে কিউ দিয়ে কি আসলে কি বোঝায়? হিটটাই বোঝায় না? জি ভাইয়া। তো আলটিমেটলি আমি এটা বলতে পারি না তাহলে I স্কোয়ার RT, এটাও যেহেতু হিট, সো I স্কোয়ার RT ইকুয়াল টু MS ডেল থিটা, এটা লেখা যায় না? সো এটাই তো, এটা দিয়ে হচ্ছে আমরা ইজিলি ইয়েটা বের করে ফেলতে পারবো। দেখো তো এখন, আচ্ছা আমি কোয়েশ্চেনটা বলে দিই। 50 ওহম রেজিস্ট্যান্স আর এর ভ্যালু এটা, এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে 2 অ্যাম্পিয়ার, সময় হচ্ছে 100 সেকেন্ড। আচ্ছা পানি স্পেসিফিকটা একটু মুখস্থ রাখো, এটা হচ্ছে 4200, এটা হয়তো মুখস্থ আছেও, এটা হচ্ছে 4200 পানি স্পেসিফিক, এটা কোয়েশ্চেনে বলে দেওয়া নাই। আর ডেল থিটার ভ্যালু কত দেখো, 0 থেকে 100 এ যাচ্ছে, মানে ডেল থিটার ভ্যালু হচ্ছে 100। তোমার কাজ হচ্ছে জাস্ট এমটা বের করা, দ্যাটস ইট। আনসার আসলে আমাকে বলবে।